আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মহাকাশ এবং মহাবিশ্ব নিয়ে জানবো, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্পেস অ্যান্ড টাইম। তো আমরা মহাকাশ এবং মহাবিশ্বে কী কী উপাদান নিয়ে গঠিত সেইখান থেকে শুরু করে আমাদের যে গ্রহগুলো আছে সেগুলো ডিটেলস আমরা জানবো। তাছাড়া আমরা মিল্কি ওয়ে কী, আমরা ধূমকেতু কী, গহনপুঞ্জ কী, গ্রহ কী, উপগ্রহ কী, এই সবগুলো বিষয় নিয়ে জানতে পারবো ইনশাআল্লাহ, যেগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট বলা যায়। তো প্রথমে আসলে মহাবিশ্ব জিনিসটা কি আসলে? মহাবিশ্ব বলতে বা বিশ্বব্রহ্মাণ্ড বলতে আমরা বোঝাই অসীম স্থানকাল। তার মানে বোধ আমাদের স্থান এবং কাল, স্পেস অ্যান্ড টাইম। এবং এই স্পেস এবং টাইমে যা কিছু আছে সব কিছু সম্মিলিত রূপকে আমরা বোঝাই। এখানে থাকতে পারে বিভিন্ন ধরনের পদার্থের অস্তিত্ব, বিভিন্ন মৌলিক ক্রিয়া প্রক্রিয়া, বিভিন্ন ভৌত প্রক্রিয়া, ভৌত ধ্রুবক, এবং এই যাবতীয় বিষয়াদিগুলো নিয়ে যে একটা কাঠামো গঠন করে সেটাকে আমরা বলি হচ্ছে মহাবিশ্ব। তো এই মহাবিশ্ব আসলে তিনটা মৌলিক উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে সৌরজগৎ, যেটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে গড়ে ওঠে, এবং আমরা জানি সূর্য একটি নক্ষত্র। এই নক্ষত্রসমূহ একটা মৌলিক উপাদান। আরেকটা কি? গ্যালাক্সি। তাহলে সৌরজগৎ, নক্ষত্রসমূহ, গ্যালাক্সিসমূহ, এইগুলো হচ্ছে আমাদের মহাবিশ্বের মৌলিক উপাদান। এবং আমরা যখন জ্যোতির্বিজ্ঞানে আলোচনা করি তখন জ্যোতির্বিজ্ঞানে আমরা জানি যে আমরা গ্রহ উপগ্রহ এগুলো নিয়ে শিখেছি যে এগুলো নির্দিষ্ট একটা কক্ষপথে ঘূর্ণায়মান থাকে বা চলমান থাকে। এই মহাবিশ্বের যেই সব বস্তুসমূহ একটা নির্দিষ্ট পথে ঘূর্ণায়মান বা চলমান থাকে সেই সব বস্তুকে আমরা বলি হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট বা জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু বা সেলেস্টিয়াল অবজেক্ট বা বস্তু। এখন এই জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু বা বস্তুর ইম্পর্টেন্টটা কি? এটা এই কারণে ইম্পর্টেন্ট যে আমরা যখন মহাকাশ নিয়ে জানবো তখন এটা আমাদের লাগবে। তাহলে মহাকাশ জিনিসটা কি? মহাকাশ হচ্ছে মহাকাশ বা মহাশূন্য, মানে আমাদের যেই পৃথিবী এবং পৃথিবীর মানে আমাদের পৃথিবীর বাইরে অবস্থিত এবং বস্তু সময়ের মধ্যে প্রসারিত স্থান। তার মানে আমরা যদি এই ছবিটা দেখি, এইগুলো হচ্ছে বিভিন্ন বস্তু, ঠিক আছে? এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বিন্দু বিন্দু এগুলো বস্তু, এটা বস্তু, এটা বস্তু, এবং এর মাঝখানে কালো যে স্পেসগুলো আমরা দেখছি এটাই আসলে মহাশূন্য বা মহাকাশ, ঠিক আছে? এগুলো হচ্ছে স্পেস। স্পেস মানে কি? জায়গা। তার মানে এই বিষয়গুলোর ভিতরে যে জায়গা সেটা হচ্ছে মহাকাশ। আর এই যে বস্তুগুলো এগুলো হচ্ছে জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু বা বস্তু বা সেলেস্টিয়াল বডি বা অ্যাস্ট্রোনমিক্যাল বডি। আর এই যে যেই জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু বা অ্যাস্ট্রোনমিক্যাল বস্তু এবং সেই সাথে এই যে মহাকাশ, এই দুইটা মিলেই গড়ে ওঠে হচ্ছে মহাবিশ্ব। বোঝা গেছে? তাহলে মহাকাশ কি? মহাকাশ হচ্ছে ফাঁকা স্থান। আর জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু কি? এই ফাঁকা স্থানে যেসব বস্তুসমূহ থাকে যারা একটা নির্দিষ্ট পথে ঘূর্ণায়মান থাকে। আর এই জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু এবং মহাকাশ এই দুইটা নিয়ে গড়ে ওঠে হচ্ছে বিশ্ব। আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন আসুন, অনেকে বলে থাকেন যে তাহলে জ্যোতির্বিজ্ঞানে যেহেতু আমরা বস্তু নিয়ে আলোচনা করি বা সেলেস্টিয়াল বডি বা আমরা বলতে পারি অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট বা অ্যাস্ট্রোনমিক্যাল বডি, সেগুলো মানে কি জ্যোতিষ্ক? আসলে এটা একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে পৃথিবী ব্যতীত অন্যান্য সকল বস্তুকে আমরা বলে থাকি হচ্ছে জ্যোতিষ্ক। তার মানে জ্যোতিষ্ক বলতে বোঝায় পৃথিবী বাদে বাকি যে বস্তুগুলো আছে মহাবিশ্বের সেগুলোকে আমরা বলবো হচ্ছে জ্যোতিষ্ক। এখন কথা হচ্ছে, আমি বললাম যে এই ফাঁকা স্থানকে আমরা বলছি হচ্ছে মহাকাশ। তো এই ফাঁকা স্থান মানে কি একেবারেই ফাঁকা? এখানে কি কোনো কিছুই নেই? আসলে এটা একেবারে ফাঁকা না। এখানে থাকে হচ্ছে আমাদের দুইটা গ্যাস, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হিলিয়াম। এই হাইড্রোজেন আর হিলিয়ামের আমরা জানি কোনো একটা পদার্থের তিনটা অবস্থা থাকে: কঠিন, তরল এবং বায়বীয়। তো এই বায়বীয় বাদেও পদার্থের চতুর্থ একটা অবস্থা থাকে যেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা অবস্থা। তো এই হাইড্রোজেন এবং হিলিয়ামের প্লাজমা অবস্থা নিয়ে আসলে এই মহাশূন্য বা মহাকাশ বা স্পেস গঠিত, ঠিক আছে? আচ্ছা, এখন আসি সৌরজগৎ এবং নক্ষত্রমণ্ডলী। সৌরজগৎকে আমরা কি বলি? সোলার সিস্টেম, যেটা সূর্যকে কেন্দ্র করে গড়ে ওঠে। আর নক্ষত্রমণ্ডলী মানে কি? যেটাকে আমরা বলি কনস্টেলেশন। আচ্ছা, এখন কি এরা? সৌরজগৎ সৌরজগৎ জানতে গেলে আমাদের জানা লাগবে সূর্যটা কি। সূর্য হচ্ছে একটা নক্ষত্র। আর নক্ষত্র কি? আমরা জানি যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে বলা হয় স্টার বা নক্ষত্র। ওই যে আমরা আকাশে তারা দেখি না রাতে, ওই তারাগুলো কিন্তু সবগুলো এক একটা নক্ষত্র বা স্টার, তাই না? তাহলে ওইগুলো সবগুলো এক একটা জ্যোতিষ্ক যাদের নিজস্ব আলো আছে। তো সূর্য যেটা, এটা হচ্ছে আমাদের পৃথিবীর নিকটতম নক্ষত্র, ঠিক আছে? এবং আমাদের পৃথিবী কিন্তু এই সৌরজগতের অংশ। তার মানে এই সূর্যকে চারিদিক কেন্দ্র করে চারিদিকে ঘোরে, তাই না? তাহলে আমরা বুঝলাম যে যেসব জ্যোতিষ্ক নিজস্ব আলো আছে তারা হচ্ছে নক্ষত্র। সূর্য এমন একটা নক্ষত্র যাকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, তার মানে পৃথিবীর নিকটতম একটা নক্ষত্র। এবং সূর্যের নিকটতম যে নক্ষত্র তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই, ঠিক আছে? প্রক্সিমা সেন্টারে যদি পৃথিবী থেকে দূরত্ব চিন্তা করি তাহলে হচ্ছে 4.2 আলোকবর্ষ বা 38 লক্ষ কোটি কিলোমিটার। এখন কথা হচ্ছে আলোকবর্ষ কি? আলোকবর্ষ হচ্ছে আমরা জানি আলো প্রতি সেকেন্ডে হচ্ছে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে প্রতি সেকেন্ডে। তো এই যেই বেগে মানে প্রতি সেকেন্ডে যে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড যে বেগ, এই বেগে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলি হচ্ছে 1 আলোকবর্ষ। তো 1 আলোকবর্ষ সমান মোটামুটি 9.46 ইন্টু 10⁻12, মানে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটারের মতো হয়। এবং সূর্য থেকে পৃথিবীর যে আলো আসে এই আলো আসতে কিন্তু সময় লাগে মোটামুটি 8 মিনিট 19 সেকেন্ড বা 8.32 সেকেন্ড আমরা বলি যদি দশমিকে প্রকাশ করি, ঠিক আছে? এটা একটু মুখস্থ করতে হবে, এটা আসে আমাদের পরীক্ষাতে।
তাহলে বোঝা গেল যে প্রক্সিমা সেন্টারে হচ্ছে সূর্যের নিকটতম নক্ষত্র এবং পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারের দূরত্ব হচ্ছে 4.2 আলোকবর্ষ বা 38 লক্ষ কোটি কিলোমিটার। এখন এই যেই জ্যোতিষ্কগুলো বা এই নক্ষত্রগুলো কী দিয়ে তৈরি? এটা আসলে জ্বলন্ত গ্যাসপিণ্ড, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এবং সূর্যের তাপমাত্রা কিন্তু প্রায় আমরা পড়েছিলাম 57,000 ডিগ্রি সেলসিয়াস, তাহলে মোটামুটি 6,000-এর মতো। তো 57 হোক আর 6,000 হোক, মোটামুটি কাছাকাছি, তাই না বলা যায়। তাহলে এই 6,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য, তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু এবং অগণিত উল্কা নিয়ে গঠিত জগৎই হচ্ছে সৌরজগৎ। ঠিক আছে, তাহলে এই সূর্য একটা নক্ষত্র এবং এই সূর্যের সাথে তার যে গ্রহগুলো আছে, তার যে উপগ্রহগুলো আছে, তার গ্রহাণুপুঞ্জ আছে এবং আশেপাশে অসংখ্য ধূমকেতু এবং অগণিত উল্কা আছে, সবগুলো নিয়ে হচ্ছে সৌরজগৎ গঠিত হয়। এবং এই সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে সূর্য। তো আমরা এখানে যদি একটা ছবি দেখি, এটা হচ্ছে সূর্য। দেখুন একেবারে জ্বলন্ত গ্যাসপিণ্ড, দেখতে হলুদ, মাঝে একটা নক্ষত্র। এবং এই সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ ঘুরছে। কী কী? মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। বাংলায় আমরা কি বলি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তাই না? আচ্ছা, আর কনস্টিলেশন জিনিসটা কি? কনস্টিলেশন হচ্ছে আমরা মেঘমুক্ত আকাশ যদি চিন্তা করি, যেমন সন্ধ্যার সময় আমরা যখন তারা দেখি বা রাতে আমরা যখন তারা দেখি, তখন দেখবেন যে তারাগুলো থাকে সেগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকে। এই যে নির্দিষ্ট আকৃতিতে মিলে জোট বেঁধে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে কনস্টিলেশন। তো উল্লেখযোগ্য নক্ষত্রমণ্ডলী কি আছে? সপ্তর্ষি মণ্ডল আছে, কালপুরুষ আছে, ক্যাসিওপিয়া আছে, লঘু সপ্ত আছে, বৃহৎ কুক্কুর মণ্ডল আছে। যেমন এখানে একটা ছবি দেখানো হয়েছে, দেখুন একটা নির্দিষ্ট প্যাটার্নে আছে তারাগুলো। তার মানে এটা কি? এটা হচ্ছে একটা কনস্টিলেশন বা নক্ষত্রমণ্ডলী। ঠিক আছে, আচ্ছা। এখন আসুন তাহলে গ্রহ কি? গ্রহগুলোর আসলে নিজস্ব কোনো শক্তি থাকে না, নিজস্ব কোনো তাপ থাকে না, নিজস্ব কোনো আলো থাকে না। এরা বরং মহাকর্ষ বলের প্রভাবে কোনো একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়। তো আমাদের যে গ্রহগুলো আর কি আমাদের সৌরজগতে, সেগুলো কি সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাই না? তার মানে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথ অতিক্রম করে, তাদেরকে বলা হয় গ্রহ বা প্ল্যানেট। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ আছে, জানি ডিটেলস আমরা জানবো এবং এগুলো এখানে ছবিও দেওয়া আছে। আর উপগ্রহ কি? উপগ্রহ হচ্ছে গ্রহকে কেন্দ্র করে ঘুরবে। এদেরও নিজস্ব কোনো আলো নেই, নিজস্ব কোনো শক্তি নেই, নিজস্ব কোনো তাপ নেই। এরা মহাকর্ষ বলের প্রভাবে কোনো একটা গ্রহকে কেন্দ্র করে ঘুরে। ঠিক আছে, আচ্ছা। এখন এই উপগ্রহের সংখ্যা নিয়ে অনেক ঝামেলা, কেমন? এক দিকে একরকম বলা আছে, এটা আমি পরে বলছি, কেমন? তো এটা নিয়ে কোনো ঝামেলা নেই যে বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। এই দুইটা যে গ্রহ আছে, এই দুইটা গ্রহের কোনো উপগ্রহ নেই। বাকিগুলোর যে কতটা করে উপগ্রহ আছে, এটা নিয়ে আসলে একটু ঝামেলা আছে, এটা পরে আমি বলছি। ঠিক আছে, আচ্ছা। এটা দেখুন তাহলে হচ্ছে আমাদের পৃথিবী, এবং পৃথিবীর একটা মাত্র উপগ্রহ আছে, কি? চাঁদ। এই সে চাঁদ, দেখুন পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে এবং পৃথিবী আবার সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আমি আশা করছি বোঝাতে পেরেছি। তারপর আসুন উল্কা বা মিটিয়র। উল্কা জিনিসটা কি? রাতে মেঘমুক্ত আকাশ অনেক সময় মনে হয় যে কোনো একটা নক্ষত্র, মানে আমরা কি বলি, ফলিং স্টার বলি না? খ্রিস্টানরা প্রার্থনা করে বা অনেকে বিশ্বাস করে যে ফলিং স্টার যখন দেখা হয় তখন কোনো কিছু প্রার্থনা করলে সেটা কবুল হয়, তাই না? তো এই যে নক্ষত্র খসে পড়ে, এই নক্ষত্র খসে পড়াকেই আমরা বলি হচ্ছে উল্কা বা ইংরেজিতে বলি মিটিয়র। ঠিক আছে, এবং এগুলোর বেগ কিন্তু প্রচণ্ড হয়, সেকেন্ডে প্রায় 3 কিলোমিটারের মতো, এবং এরা পৃথিবীর দিকে যদি ছুটে আসে ক্ষতিও করতে পারে। পৃথিবীতে কিন্তু পড়ছেও কয়েকবার, তাই না? আচ্ছা, ধূমকেতু কি? ধূমকেতু হচ্ছে এক প্রকার জ্যোতিষ্ক, এবং এই জ্যোতিষ্কের একটা মাথা এবং একটা লেজ থাকে, মানে হেড এবং টেইল আমরা বিভক্ত করতে পারি। তো এইসব জ্যোতিষ্ককে আমরা বলি হচ্ছে ধূমকেতু। তো আজ পর্যন্ত আবিষ্কৃত ধূমকেতুর সংখ্যা প্রায় 700-এর মতো। আর ধূমকেতুর ইংরেজি হচ্ছে কমেট। কমেট মানে হচ্ছে এলোকেশি, মানে আমাদের চুল যেরকম আর কি মেয়েদের, এরকম অনেকটা। তো হ্যালির ধূমকেতু প্রথমবার দেখা যায় 1759 সালে, এবং আমরা জানি প্রতি 75 বা মতান্তরে 76 বছর পর পর হচ্ছে আমরা হ্যালির ধূমকেতু দেখতে পাই। এবং এর নাম হ্যালির ধূমকেতু কেন বলি আমরা? কারণ এটা আবিষ্কার করেন হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি। সর্বশেষ দেখা গিয়েছিল 1986 সালে, এবং 2062 সালে আবার দেখা যাবে বলে আমরা আশা করি। ঠিক আছে, এখন আসুন, এই যে বললাম যে আমাদের যে ধূমকেতুগুলো আছে বা কমেটগুলো আছে, তার হচ্ছে দুইটা অংশ থাকে। একটা হচ্ছে মাথা, এই অংশটাকে আমরা বলি হচ্ছে মাথা, এবং টেল হচ্ছে দুইটা থাকে, একটা হচ্ছে আয়ন টেল, এখন একেবারে শার্প, একটা হচ্ছে ডাস্ট টেল, অনেকটা হচ্ছে ডাস্ট টাইপের দেখা যায়। আমরা এখানে যদি দেখি, দেখুন এইটা হচ্ছে আয়ন টেল, একেবারে শার্প, তাই না? এটা হচ্ছে আয়ন টেল, আর এটা হচ্ছে ডাস্ট টেল, এবং এইটা হচ্ছে হেড। ঠিক আছে, তাহলে এইটা একটা ধূমকেতু, বুঝে গেল? আচ্ছা, এখন আসুন গ্রহাণুপুঞ্জ কি? গ্রহাণুপুঞ্জ মানে কি? গ্রহাণু মানে কি? গ্রহর অণু, তাই না? তার মানে একটু ছোট। আমরা জানি অণু পরমাণু বলতে বোঝায় ছোট, তার মানে কি গ্রহ থেকে যেগুলো একটু ছোট সেগুলোকে আমরা বলবো গ্রহাণু।
তো এগুলোর ব্যাস আসলে মোটামুটি 1.6 কিলোমিটার থেকে 805 কিলোমিটারের মতো হয়, এবং এগুলোকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে অ্যাস্টেরয়েডস, এবং এগুলো আসলে সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এই যে পাথরের মতো জিনিসগুলো দেখছেন, এগুলো কিন্তু সব গ্রহাণু, অ্যাস্টেরয়েডস। ঠিক আছে, আচ্ছা। তারপরে গ্যালাক্সি, আমরা বলেছি যে সৌরজগতের মৌলিক যে উপাদানগুলো আছে তার ভিতরে তৃতীয় হচ্ছে গ্যালাক্সি। গ্যালাক্সি কি আসলে? গ্যালাক্সি হচ্ছে আমাদের মহাকাশে যে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু এবং বাষ্পকুণ্ডের যে এক বিশাল সমাবেশ, এই সমাবেশকে আমরা বলি হচ্ছে গ্যালাক্সি, বা বাংলা যেটাকে বলি নক্ষত্র জগৎ। তো বর্তমানে গ্যালাক্সির সংখ্যা কত? প্রায় 100 বিলিয়ন, এবং আমরা জানি হচ্ছে 1 বিলিয়ন সমান 100 কোটি। তার মানে কি অনেক বেশি, তাই না? তাহলে 100 বিলিয়ন। বেশিরভাগ গ্যালাক্সি কিন্তু সর্পিলাকার এবং উপবৃত্তাকার বৃহৎ আকৃতির। দেখুন এটা সর্পিলাকার দেখা যাচ্ছে কিন্তু, তাই না? এই যে উপবৃত্তাকার এবং সর্পিলাকার, তাহলে এটা একটা গ্যালাক্সি। এখন এটা কিন্তু একটা গ্যালাক্সি না, এটা একটা গ্যালাক্সির পার্ট। তো গ্যালাক্সির বিভিন্ন পার্টকে আমরা বলি হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা বাংলায় বলি, তাই না? তাহলে এটা কিন্তু একটা আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। ঠিক আছে, তার মানে গ্যালাক্সি হচ্ছে একটা বড় ধারণা, এবং এই গ্যালাক্সির ক্ষুদ্র ক্ষুদ্র পার্টকে আমরা বলি হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। তো একটি ছায়াপথ হচ্ছে লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি, মানে একটা ছায়াপথে অনেক 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 অনেকগুলো নক্ষত্র থাকতে পারে, এবং প্রত্যেকটা নক্ষত্রের পাশে আবার অনেকগুলো সিস্টেম তৈরি হয়। প্রত্যেকটা সিস্টেমে আবার কি থাকে? অনেকগুলো গ্রহ থাকে। প্রত্যেকটা গ্রহের চারপাশে আবার কি থাকে? অনেকগুলো উপগ্রহ থাকে। তার মানে কি অনেক বিষয় আদি আছে এখানে মহাবিশ্বে, তাই না? আচ্ছা, এই যে ছায়াপথ বা আকাশগঙ্গা, এটা হচ্ছে অন্ধকার আকাশে মানে উজ্জ্বল দীপ্তি দীর্ঘপথের মতো থাকে, এবং শীতকালে বা রাত্রিবেলা যখন আকাশ পরিষ্কার থাকে তখন খেয়াল করে দেখবেন উত্তর দক্ষিণে বেশ বড় পরিসর যুক্ত তেজোদ্দীপ্ত স্বচ্ছ দীর্ঘ আলো রেখা দেখা যায়। এইগুলোই হচ্ছে আসলে এই ছায়াপথ। ঠিক আছে, এবং এটাই সেম জিনিস আমরা দেখিয়েছি, একটা ছায়াপথ। ঠিক আছে, আচ্ছা, তাহলে গ্যালাক্সির একটা পার্ট হচ্ছে ছায়াপথ বা আকাশগঙ্গা। তারপর আসলে নীহারিকা, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে নেবুলা। তো নেবুলা কি? মহাকাশে অসংখ্য স্বল্প আলোকিত তারকাকার আস্তরণ হলো নীহারিকা। মানে এগুলো হচ্ছে স্বল্প আলোকিত এবং গ্যাসীয় পদার্থে এরা হচ্ছে পূর্ণ। যেমন এইটা একটা নীহারিকা। ঠিক আছে, এটা নাসার ওয়েবসাইট থেকে নেওয়া। এখন আসুন আমাদের মেইন যে পার্ট, এগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। এখন মেইন যে আমাদের যে পার্ট, সেটা হচ্ছে সৌরজগতের গ্রহসমূহ। এইখান থেকে মেইনলি প্রশ্নটা আসে, কারণ আমরা তো আসলে সৌরজগতের সিস্টেমের একটা অংশ। তো আমরা এখান থেকে সৌরজগৎ যদি চিন্তা করি, আমাদের সূর্য থেকে তৃতীয় গ্রহ হচ্ছে আমাদের আর্থ বা পৃথিবী। তার আগে কি আছে? আমাদের বুধ আছে, আমাদের হচ্ছে শুক্র আছে, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই গ্রহগুলো হচ্ছে মোট 8টা গ্রহ এখন আছে আমাদের। আরও ভলকান প্লেটও অনেকগুলো ছিল, যেগুলো আসলে এখন আর অস্তিত্ব নেই বলে ধরে নেওয়া হয়। তো আমরা এখন পর্যন্ত আমরা পড়ি হচ্ছে 8টা। ঠিক আছে, তো 8টা গ্রহ আছে। এই 8টা গ্রহ কাকে কেন্দ্র করে ঘুরে? আমাদের সূর্যকে। এই সূর্য, যেটা একটা মাঝারি আকৃতির হলুদ বর্ণের নক্ষত্র এবং ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার, এইটাকে চারপাশে আমাদের এই গ্রহগুলো ঘুরে, এবং এই গ্রহগুলো ছাড়া অনেকগুলো হচ্ছে গ্রহাণুপুঞ্জ আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাস্টেরয়েড। তো সূর্যের ভর যদি চিন্তা করি, মোটামুটি 2 × 10⁻13 বা 1.9 × 10⁻13 কিলোগ্রাম বলি, এবং পৃথিবীর থেকে এটা কিন্তু প্রায় 13 লক্ষ গুণ বেশি বড়। এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বলি, প্রায় 15 কোটি কিলোমিটার। এবং সূর্যের নিকটতম যে গ্রহ, সেটা হচ্ছে বুধ। দেখুন একেবারে কাছে আছে হচ্ছে বুধ, তাই না? এটা হচ্ছে বুধ। তারপরে আসুন, সূর্য চারিপাশে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় হচ্ছে 25 দিন। 25 দিনের ভিতরে সে কিন্তু চারপাশে একবার প্রদক্ষিণ করে ফেলতে পারে। এবং প্রথম যে সৌর বছর, এটা পরিকল্পনা করেছিলেন কিন্তু মিশর। এটা একটু মনে রাখবেন। এখন আসুন, পৃথিবী থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে পৃথিবী থেকে নিকটতম গ্রহ কি হতে পারে? এটা হচ্ছে পৃথিবী, এটা মার্স, এটা হচ্ছে ভেনাস মানে শুক্র। তাহলে আমাদের হবে শুক্র না হলে মঙ্গল। কিন্তু কোনটা? সব গ্রহই আসলে আমরা জানি যে নিজ অক্ষ থেকে বাম থেকে ডান দিকে ঘুরে, তাই না? মানে বাম থেকে ডান দিকে, বা আমরা বলতে পারি হচ্ছে পশ্চিম থেকে পূর্বে ঘুরে। কিন্তু শুক্র এমন একটা গ্রহ যে উল্টা দিকে ঘুরে, মানে পূর্ব থেকে পশ্চিমে ঘুরে। তাই পৃথিবীর থেকে যে দূরত্ব, এটা আসলে শুক্রের দূরত্ব থেকে আস্তে আস্তে কমতে থাকে। এই কারণে আমরা যদিও মোটামুটি কাছাকাছি ধরা যায় আমাদের শুক্র এবং পৃথিবী, তারপরে বলা হয় শুক্র কিন্তু আমাদের প্রতিবেশী না। নিকটতম প্রতিবেশী হচ্ছে তার মানে মঙ্গল গ্রহ। ঠিক আছে, তাহলে মঙ্গল হচ্ছে আমাদের নিকটতম প্রতিবেশী, এটা মনে রাখবেন। এখন আসলে বিভিন্ন গ্রহসমূহ নিয়ে আমরা জানি, এবং এই গ্রহসমূহ নিয়ে আমরা বেশ অনেকগুলো জিনিস জানবো। কী কী? আমরা প্রত্যেকটা গ্রহের ব্যাস নিয়ে জানবো, সূর্য থেকে তার দূরত্ব কত সেটা জানবো, কোনো উপগ্রহ আছে কি না, থাকলে কয়েকটা নাম আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা কি জানবো? সূর্যকে প্রদক্ষিণ করে কত দিনে, এবং বিশেষ কিছু বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আমরা উপগ্রহ নিয়ে একটু জানি। সংখ্যা নিয়ে ঝামেলা হচ্ছিল, বলছিলাম না? আচ্ছা, সংখ্যাটা এখন ক্লিয়ার হবে, সমস্যা নেই। ওকে,
সংখ্যাটা এখান থেকে গ্রহণ করার দরকার নেই, কিন্তু এতটুকু মনে রাখুন গ্রহগুলোর নাম কেমন। মঙ্গলের উপগ্রহ কি? দুইটা, একটা হচ্ছে ফোবস, একটা হচ্ছে ডিমোস, এটা মনে রাখুন। পৃথিবীর কি? চাঁদ। বৃহস্পতির কতটি এটা মনে রাখা লাগবে না, পরে আমি বলছি কতটি, কিন্তু কয়েকটা উপগ্রহের নাম মনে রাখতে হবে, যেমন গ্যানিমেড, আয়ো, ক্যালিস্টো, ইউরোপা। শনির কি? টাইটান, টেথিস, ডায়োনা আর হচ্ছে রিয়া। ইউরেনাসের কি? টাইটানিয়া, ওবেরন, অ্যারিয়েল, মিরান্ডা। আর নেপচুনের কি? টাইট্রন, প্রোটিয়াস, ল্যারিসা, ডেসপিনা। এই নামগুলো মনে রাখেন। সংখ্যাটা নিয়ে একটু ঝামেলা আছে, সংখ্যাটা পরে বলছি আমি, ঠিক আছে? এখন তাহলে হচ্ছে আমরা বুধে আসি। বুধের হচ্ছে কোনো উপগ্রহ নেই, তাই না? এখন আমরা কি বললাম? আমরা চারটা জিনিস মেইনলি জানবো। ব্যাস জানবো, সূর্য থেকে দূরত্ব জানবো, উপগ্রহ জানবো, সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে, এবং বিশেষ কিছু তথ্য আমরা এখান থেকে জানবো। তো প্রথমে আসি আমরা বুধ। বুধ থেকে আমরা প্রথমে কি জানবো? বুধের ব্যাস কত। বুধের ব্যাস কত? এই যেটা হচ্ছে বুধ গ্রহ, কেমন? এখানে যেটা দিয়েছি। তো বুধ গ্রহের ব্যাস কত? এর ব্যাস হচ্ছে 4850 কিলোমিটার। কত? 4850 কিলোমিটার, এটা হচ্ছে বুধের ব্যাস। এবং সূর্য থেকে দূরত্ব যদি চিন্তা করি, তাহলে সূর্য থেকে দূরত্ব প্রায় হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। কম না কিন্তু, নিকটতম বলছি তারপরেও এত দূরত্ব। তার মানে সূর্য থেকে দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। কোনো উপগ্রহ আছে কি? নেই। বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। সূর্যকে প্রদক্ষিণ করতে এটা সময় নেয় হচ্ছে 88 দিন। তার মানে বুধে 1 বছর সমান কত? 88 দিন, তাই না? আচ্ছা, এখন বিশেষ কিছু তথ্য আমরা এখান থেকে জেনে রাখি, যে বুধ হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। এখন কথা হচ্ছে বৃহত্তম কি? বৃহত্তম হচ্ছে বৃহস্পতি, পরে আসবো কেমন। বৃহত্তম বৃহস্পতি, এভাবে মনে রাখতে পারি আমরা। তাহলে বুধ হচ্ছে ক্ষুদ্রতম গ্রহ, এবং এটা হচ্ছে দ্রুততম গ্রহ। দেখুন, মাত্র 88 দিনে পুরো সূর্যকে প্রদক্ষিণ করে ফেলছে। তার মানে কি এর থেকে ফাস্টার কিছু হতে পারে? না। কারণ এটা হচ্ছে দ্রুততম গ্রহ, ক্ষুদ্রতম গ্রহ, এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্যের নিকটতম গ্রহ। তাহলে কী কী শিখলাম? ক্ষুদ্রতম, দ্রুততম, নিকটতম, ঠিক আছে? আচ্ছা, এবং বুধের যে মাধ্যাকর্ষণ প্রভাব, এই মাধ্যাকর্ষণ বল অনেক অনেক দুর্বল। আমরা জানি কি ভবিষ্যৎ প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণটাকে আমরা বলি হচ্ছে মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল, তাই না? তো মাধ্যাকর্ষণ বল, এই মাধ্যাকর্ষণ বল বুধে আসলে অনেক কম। এই কারণে কোনো বায়ুমণ্ডলই দেখা যায় এখানে নেই। কোনো বায়ুমণ্ডল নেই, কোনো কোনো পানিও নেই। বায়ুমণ্ডল আর পানি যদি না থাকে, সেখানে কি কোনো প্রাণী থাকবে? তার মানে কি কোনো প্রাণীও নেই। তার মানে কি বসবাস অযোগ্য। তাহলে বুধ সম্পর্কে আমরা কি জানলাম? ব্যাস হচ্ছে 4850 কিলোমিটার, সূর্য থেকে দূরত্ব 5.8 কোটি কিলোমিটার, এর কোনো উপগ্রহ নেই। সূর্যকে এরা 88 দিন একবার প্রদক্ষিণ করে, এই কারণে একে আমরা বলি দ্রুততম গ্রহ। এটা ক্ষুদ্রতম গ্রহ, এটা সূর্যের নিকটতম গ্রহ, এবং এটা কোনো মাধ্যাকর্ষণ শক্তি যেহেতু একেবারে কম, এই কারণে কোনো বায়ুমণ্ডল নেই, কোনো পানি নেই, এবং কোনো প্রাণীর অস্তিত্ব নেই। বোঝা গেল? এতটুকু জানলে হবে শুক্র নিয়ে, বুধ নিয়ে। এখন আসুন শুক্র। শুক্র নিয়ে আমরা কি জানবো? প্রথমে হচ্ছে ব্যাস। এর ব্যাস কত? শুক্র এর ব্যাস মোটামুটি হচ্ছে 12,104 কিলোমিটার। তাহলে শুক্র এর ব্যাস হচ্ছে 12,104 কিলোমিটার। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 10.8 কোটি কিলোমিটার। তার মানে সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 10.8 কোটি। আগেরটা কত ছিল? 5.8 কোটি। মানে বুধ 5.8 কোটি, আর শুক্র হচ্ছে 10.8 কোটি। ঠিক আছে? বুধের কোনো উপগ্রহ আছে? নেই। শুক্রের কোনো উপগ্রহ আছে? নেই। তার মানে কি শুক্রের কোনো উপগ্রহ নেই, এবং এটা সূর্যকে প্রদক্ষিণ করে মোটামুটি 225 দিনে। 225 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পারে। ঠিক আছে? এখন এর সম্পর্কে কিছু কথা আমরা জানি, যে এটা সৌরজগতের সব থেকে উজ্জ্বল। তার মানে কি উজ্জ্বলতম, এবং উত্তপ্ততম। উজ্জ্বলতম এবং উত্তপ্ত গ্রহ, এবং এখানে অ্যাসিড বৃষ্টি হয়। কোথাও যদি অ্যাসিড বৃষ্টি হয়, সেখানে কি বাঁচতে পারবেন আপনি? পারবেন না। তার মানে কি এখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই। এবং এটা হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। কেন সেটা আমরা বলেছি একটু আগে, তাই না? পৃথিবীর নিকটতম গ্রহ। আর আমরা কি জানি? সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। সূর্যের যদি সিরিয়াল চিন্তা করি, তাহলে বুধের পরে কিন্তু আমাদের শুক্র। তার মানে কি দ্বিতীয় নিকটতম গ্রহ, সূর্যের দ্বিতীয় নিকটতম। আমার লেখার জন্য ক্ষমা করবেন। এবং এখানে কি দেখা যায়? শুকতারা এবং সন্ধ্যা তারা আমরা যেটা দেখতে পারি, তাই না? এই শুকতারা ও সন্ধ্যা তারা কিন্তু এখান থেকেও দেখা যায়। এবং এই গ্রহের উপরে যদি দাঁড়ান, তাহলে শুক্রের উপরিভাগ থেকে আপনি কখনো সূর্যকে দেখা যায় না, সূর্যকে দেখতে পাবেন না। তাহলে কোন গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে দেখা যায় না? সেটা হচ্ছে আমাদের শুক্র। এবং এর বায়ুমণ্ডল আসলে আছে কেমন?
বায়ুমণ্ডল আছে, কিন্তু সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে পরিপূর্ণ। কোথাও যদি কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, অ্যাসিড বৃষ্টি হয়, যেখান থেকে সূর্য দেখা যায় না, সেখানে কি আপনি থাকতে পারবেন? তেমন থাকতে পারবেন না। তাহলে এখানে কি প্রাণের অস্তিত্ব থাকবে? থাকবে না। এবং সবগুলো গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে করে। এটা কি করে? এটা হচ্ছে ইস্ট টু ওয়েস্ট করে, মানে উল্টা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসুন পৃথিবী, আমাদের পৃথিবী, তাই তো। এর ব্যাস কত? পৃথিবীর ব্যাস অ্যাটলিস্ট জানা দরকার, আমরা পূর্বটির ভিডিওতে বলেছি, তাই না? 12,667 কিলোমিটার। সূর্য থেকে দূরত্ব কত? মোটামুটি 15 কোটি কিলোমিটার। উপগ্রহ কি আছে? হ্যাঁ, একটা উপগ্রহ আছে আমাদের, তাই না? একটা উপগ্রহ কি? চাঁদ। আর সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? সময় লাগে 365 দিন। এবং আরও কিছু আছে, কি কি? 5 ঘন্টা। আরও কিছু আছে, কি কি? 48 মিনিট। আরও কিছু আছে, কি? 47 সেকেন্ড। তার মানে 365 দিন সময় লাগে, ব্রড হেডিংয়ে আমরা বলি। তাছাড়াও 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড মোট সময় লাগে হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করতে। ঠিক আছে, আচ্ছা। এখন এটা সম্পর্কে ডিটেলস আমরা জানি যে সূর্য মানে পৃথিবী থেকে এটা হচ্ছে শুক্রের নিকটতম গ্রহ, মানে শুক্রের নিকটতম গ্রহ হচ্ছে পৃথিবী। একটা উপগ্রহ আছে, সেটা হচ্ছে চাঁদ। এবং নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে কত সময় লাগে? 24 ঘন্টা মোটামুটি, তাই না? যেটাকে আমরা যদি আরও প্রিসাইসলি বলি তাহলে হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ঠিক আছে, এই দিনকে আমরা কি বলি? একটা দিন বলি, তাই না? 24 ঘন্টা মোটামুটি আমরা ধরি। এবং সৌরজগতে যে 8টি গ্রহ আছে তার ভিতরে শুধুমাত্র কিন্তু পৃথিবীতেই প্রাণীর অস্তিত্ব আছে। কারণ এখানে কি? এখানে মাধ্যাকর্ষণ শক্তি আছে, ফলে বায়ুমণ্ডল অনেক ভালো। এখানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের একটা সমতা আছে, সুতরাং এখানে পৃথিবী হচ্ছে বাস করতে পারে। এবং সিরিয়াল যদি চিন্তা করি তাহলে সূর্য থেকে এটা হচ্ছে 3য় গ্রহ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা ছিল আমাদের পৃথিবী সম্পর্কে। তাহলে পৃথিবী সম্পর্কে এতটুকু জানলেই চলবে। তারপরে চতুর্থ গ্রহ কি? চতুর্থ গ্রহ হচ্ছে মার্স, মঙ্গল, যেটা নিয়ে আসলে আমাদের অজানার শেষ নেই, মানে কিছুই জানি না বলতে গেলে। এবং এটা জানার জন্য কিন্তু অনেক চেষ্টা চলছে, প্রত্যেকটা দেশই দেখা যাচ্ছে চেষ্টা করছে মার্সে যাওয়ার জন্য। রিসেন্টলি মিশন মঙ্গল করেছিল আমাদের ভারত। মানে প্রত্যেকটা দেশই চেষ্টা করছে এটা সম্পর্কে আরও বেশি এক্সপ্লোর করা। এখন আসলে আমরা কয়েকটা জিনিস এক্সপ্লোর করতে পেরেছি, সেটা নিয়ে আমরা জানি অ্যাটলিস্ট, যে এই শুক্র গ্রহের ব্যাস হচ্ছে 6,787 কিলোমিটার। সূর্য থেকে দূরত্ব কত? সূর্য থেকে দূরত্ব মোটামুটি 22.8 কোটি কিলোমিটার। এর কি উপগ্রহ আছে? হ্যাঁ, 2টা উপগ্রহ আছে, পড়েছি আমরা, তাই না? কি কি? ফোবাস আর হচ্ছে ডিমোস। এই 2টা হচ্ছে আমাদের মঙ্গলের উপগ্রহ। এটা সূর্যকে একদিন প্রদক্ষিণ করতে সময় নেয় হচ্ছে 687 দিন, মানে অনেক বেশি, তাই না? তাহলে আমাদের দিন থেকে আমাদের মানে মঙ্গলের দিন কিন্তু অনেক ছোট, মানে সরি অনেক বড়। কারণ কি? সময় বেশি লাগছে সূর্যকে প্রদক্ষিণ করতে। এর উপরিভাগ এখন পর্যন্ত জানা গেছে আর কি, মঙ্গলে এর যে উপরিভাগ এটা আসলে লালচে গ্রহ। দেখুন চেহারাও কিরকম লালচে, তাই না? তার মানে লালচে গ্রহ বলতে পারি আমরা। এবং এর উপরিভাগ সম্পূর্ণ গিরিখাত, তারপরে আগ্নেয়গিরি, এসব দিয়ে পরিপূর্ণ। তার মানে এর উপরিভাগে শুধু গিরিখাত, আগ্নেয়গিরি এসব নিয়ে পরিপূর্ণ। এবং আমরা যদি বলি পৃথিবীর নিকটতম প্রতিবেশী কি, সেই নিকটতম প্রতিবেশীও কিন্তু হচ্ছে মঙ্গল। তাহলে পৃথিবীর নিকটতম প্রতিবেশী কেন, নিকটতম প্রতিবেশী কেন না, সেটা আমি ব্যাখ্যা দিয়েছি আগে, তাই না? আচ্ছা। এবং এখানে দিন এবং রাতের পরিমাণ হচ্ছে প্রায় সমান, দিন সমান সমান রাত। কিন্তু আমাদের দিন আর রাতের কিন্তু তারতম্য হয়, তাই না? দিন ও রাতের তারতম্য হয় না আমাদের? যেমন শীতকালে আমাদের রাতটা বেড়ে যাবে এবং দিনটা কমে যাবে, এরকম হয়। এবং এর ব্যাস দেখুন, আমাদের পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক বলাই যায়, তাই না? এবং এখানে অক্সিজেন এবং পানির পরিমাণ খুবই কম, মানে পানি এবং অক্সিজেন খুবই কম, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি। এই কারণে এখানে আসলে প্রাণের কোনো অস্তিত্ব নেই, যদিও বসবাস উপযোগী করার চেষ্টা চলছে, তাই না? আচ্ছা, তারপরের গ্রহ কি? আমাদের বৃহস্পতি বা জুপিটার। জুপিটার গ্রহ কি? আমাদের সৌরজগতের সব থেকে বৃহত্তম গ্রহ। এর ব্যাস কত? ব্যাস হচ্ছে 1,39,822 কিলোমিটার। অনেক বেশি কিন্তু, তাই না? আচ্ছা। আর সূর্য থেকে দূরত্ব কত? 77.8 কোটি কিলোমিটার।
এর কি উপগ্রহ আছে? হ্যাঁ, অনেকগুলো উপগ্রহ আছে, আমরা নাম পড়েছি, তাই না? তো এর যে উপগ্রহ আছে এটা নিয়ে সংখ্যায় অনেক ঝামেলা আছে। কেউ কেউ বলে 67টি, সরি, তাহলে এর উপগ্রহ সংখ্যা কত? 67টি। কিন্তু কেউ আবার বলে না না 95টি, যেমন আমাদের মাধ্যমিক যে ভূগোল বই, ভূগোল বই কিন্তু 95টি দেওয়া আছে, তাহলে সংখ্যা নিয়ে ঝামেলা আছে, কেমন? 95টি, আবার কেউ কেউ বলে 67টি। এইখানে এই যে যে আমাদের জুপিটার গ্রহ বা বৃহস্পতি গ্রহ, এটা সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় কত জানেন? 4331 দিন, মানে অনেক দিন। এটা সৌরজগতের সব থেকে বড় গ্রহ আমরা বলেছি। এত বড় বলে এর নাম হচ্ছে গ্রহরাজ, তার মানে কি কিং অফ অল প্ল্যানেট। এটা হচ্ছে সূর্য থেকে পঞ্চম নিকটতম গ্রহ, এবং এখানে প্রচুর পরিমাণে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস রয়েছে। এই দুইটা গ্যাস দিয়ে পুরোপুরি পরিপূর্ণ। সবচেয়ে বেশি উপগ্রহ কিন্তু এখানে রয়েছে, সবচেয়ে বেশি বড় যেহেতু, সুতরাং উপগ্রহ সংখ্যাও সবথেকে বেশি, সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে, ঠিক আছে? এবং আয়তন দেখুন পৃথিবীর প্রায় 1300 গুণ, যদি ভাগ করেন দেখবেন এরকমই হবে, 1300 গুণ। তাপ কীরকম? পৃথিবীর 27/1 এখানে কোনো জীবনের অস্তিত্ব আছে? না, নেই। এখানে হিলিয়াম হাইড্রোজেন দিয়ে পরিপূর্ণ, কোনো অক্সিজেন নেই, কিছু নেই, জীবটি করে থাকবে, তাই না? তারপরে আসুন কি স্যাটার্ন বা শনি। শনির দূরত্ব, শনির ব্যাস কত? শনির ব্যাস মোটামুটি 1,16,000 মতো কিলোমিটার, 1,16,000 কিলোমিটারের মতো। এর যে দূরত্ব সূর্য থেকে সেটা হচ্ছে 143 কোটি কিলোমিটার, মানে অনেক দূরে। আর এর উপগ্রহ কত? উপগ্রহ সংখ্যা 62টি, আবার কেউ কেউ বলে না 146টি, ঝামেলা আছে, ঠিক আছে? 62টি মনে রাখতে পারেন। এবং এর যেই সূর্যকে প্রদক্ষিণ করার সময় সেটা পৃথিবীর প্রায় 29.5 বছরের সময়। মানে আমাদের যেই পৃথিবীর যেই বছর চিন্তা করি আমরা, 365 দিনে 1 বছর, এরকম 1 বছর না, 2 বছর না, 3 বছর না, মোটামুটি প্রায় 29.5 বছর সময় লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে। এবং এর যে ভূত্বক এটা পুরোপুরি বরফ দিয়ে ঢাকা, মোটামুটি সব বরফ দিয়ে ঢাকা। এবং এটা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এখানেও দেখা যায় হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণ অনেক বেশি, কারণ এখানে প্রচুর পরিমাণে হাইড্রোজেন এবং হিলিয়াম আছে। যেহেতু সব বরফ দিয়ে আবৃত, কোনো প্রাণের অস্তিত্ব তো থাকার এখানে কথা না, তাই না? তাহলে এখানে কোনো প্রাণ, যেমন অ্যান্টার্কটিকার কথা চিন্তা করতে পারেন, এখানে কিন্তু কোনো প্রাণী থাকে না, যদিও মহাকাশ গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট এবং অন্য কিছু এখানে গঠিত রয়েছে, কিন্তু আসলে ন্যাচারালি এখানে কিন্তু কোনো প্রাণ থাকে না। তারপর আসেন হচ্ছে ইউরেনাস। ইউরেনাসের ব্যাস কত? ইউরেনাসের ব্যাস মোটামুটি 49,000 কিলোমিটারের মতো। সূর্য থেকে এর দূরত্ব কত? 287 কিলোমিটারের মতো। এর উপগ্রহ আছে? হ্যাঁ, 27টি আছে উপগ্রহ, এটা নিয়ে কনফিউশন নেই। এর উপগ্রহ তাহলে 27টি। এবং পৃথিবীর যে বছর, সেই বছর অনুসারে 84 বছরে একবার সে সূর্যকে প্রদক্ষিণ করে। এবং এটা তৃতীয় বৃহত্তম গ্রহ কিন্তু সৌরজগতের। এবং এটা দেখতে আমাদের সবুজ দেখা যায়, কেমন? এই কারণে এর আরেকটা নাম হচ্ছে সবুজ গ্রহ, গ্রিন প্ল্যানেট বলে। কেউ কেউ গ্রিন প্ল্যানেট বলতে আবার মানে পৃথিবী বুঝেন না, কেমন? এখানে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে থাকে। এবং এটা শীতল গ্রহ বলে, ঠান্ডা, এখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের লাস্ট গ্রহ কি? নেপচুন। নেপচুনের ব্যাস মোটামুটি 48,400 কিলোমিটার। সূর্য থেকে দূরত্ব 450 কোটি কিলোমিটার। এবং সূর্য কিন্তু এটা দূরতম গ্রহ, মানে দূরতম গ্রহ। এর যে উপগ্রহ সংখ্যা, কোনো কনফিউশন নেই, 14টা। তার মানে কনফিউশন নেই কার কার? আমাদের বুধ এবং শুক্রের কোনো উপগ্রহই নেই, পৃথিবীর আছে একটা চাঁদ, আমাদের মঙ্গলের আছে 2টা, কি কি? ফোবস এবং ডিমোস। এবং ইউরেনাসের আছে 27টি, নেপচুনের আছে 14টি। কিন্তু কনফিউশন কার? বৃহস্পতি এবং শনির যে উপগ্রহ সংখ্যা সেটা নিয়ে। সুতরাং ওই দুটার একটু ঝামেলা হবে, বাকিগুলো নিয়ে আমি আশা করি কোনো ঝামেলা হবে না। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, 84 বছর। আচ্ছা, হয়ে গেল তাহলে। এখন আমরা আসি হচ্ছে নেপচুন। নেপচুনে আমরা বলে ফেললাম কি কি, যে 48,400 কিলোমিটার, 450 কোটি কিলোমিটার হচ্ছে সূর্য থেকে দূরত্ব, এবং এটার যে উপগ্রহ সংখ্যা সেটা হচ্ছে 14টি।
এবং এটা মোটামুটি 165 বছরে একবার হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করে। এবং সূর্য থেকে সব থেকে দূরবর্তী গ্রহ কিন্তু এটা, তাই না? এবং এখানে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস থাকে, এবং সেই সাথে কী থাকে? অ্যামোনিয়া গ্যাস ছাড়াও থাকে হচ্ছে মিথেন। তো অ্যামোনিয়ার বর্ণ কীরকম হয়? নীল বর্ণ, তাই না? এই কারণে এর নাম বলা হয় নীল গ্রহ। তাহলে সবুজ গ্রহ কোনটা? সবুজ গ্রহ হচ্ছে ইউরেনাস। আর নীল গ্রহ কোনটা? সেটা হচ্ছে নেপচুন নীল, এটা মনে রাখতে পারেন, ঠিক আছে? তাহলে এটাই ছিল মোটামুটি গ্রহ, উপগ্রহ এবং মহাকাশের যাবতীয় বিষয়াদি নিয়ে। আশা করি কিছুটা হলেও আপনারা শিখতে পেরেছেন, এবং এগুলো জানলেই মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যায় এই টপিকটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।